সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের জন্মের 53টি বৎসর এক এক করে অতিবাহিত হয়েছে। একটি স্বাধীন দেশ এবং রাষ্ট্র হিসাবে দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য এই সময়টি নেহায়াত মামুলি নয়। অর্ধ শতাব্দীর ঊর্ধ্ব সময় আমরা অতিক্রম করেছি। আমরা যদি বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের দৃষ্টি নিক্ষেপ করি, আমরা দেখব আমাদের অনেক পরে স্বাধীন হওয়া দেশগুলো আজকে তারা মর্যাদার আসন পাকাপোক্ত করেছে বিশ্বসভায়। অতি সম্প্রতি উদাহরণ হচ্ছে ভিয়েতনাম। দীর্ঘ গৃহযুদ্ধ এবং যুদ্ধের পরে তারা মুক্তি লাভ করে তাদের ইকোনমিকে, অর্থনীতিকে, সামাজিক শৃঙ্খলাকে, সুশাসনকে এবং মানবাধিকারকে অনেক উঁচুতে তুলে ধরতে সক্ষম হয়েছে। আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশের মতো একটি দেশ পেয়েছিলাম যেখানে মানুষের ভাষা ইউনিফর্ম, একই ধরনের, যেখানে মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র শান্তিপূর্ণ সহাবস্থান করছিল। এমন একটি দেশ, এমন একটি সমাজ পাওয়ার পরেও কেন আমরা দেশটাকে সুন্দর করে সাজাতে পারলাম না? তার সম্ভবত উত্তর একটাই, এই সমাজ পরিচালনার দায়িত্ব যাদের উপর অর্পিত হয়েছিল তারা জনগণের আমানতের সদ্ব্যবহার করেন নাই, অপব্যবহার করেছেন। ক্ষমতায় যিনি যখন গিয়েছেন, কিভাবে ক্ষমতা ধরে রাখা যায় এবং আবার ফিরে আসা যায়, এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। জাতিকে মন উজাড় করে কিছু দেওয়ার বিষয় রাজনীতিবিদরা এদেশে প্রমাণ করতে পারেননি। দুর্ভাগ্য এতটুকু গিয়ে ঠেকেছে যে যখনই ক্ষমতা থেকে কেউ চলে গেছেন, সাথে সাথেই দুর্নীতির অভিযোগে কেউ গ্রেফতার হয়েছেন, কেউ দেশ ছেড়ে পালিয়েছেন। আর কারো কারো অবস্থা ক্ষমতা মাঝপথে রেখেই তারা দেশ থেকে চলে গেছেন। কেন তারা এই সৎসাহসটা করতে পারলেন না? কেন অন্যান্য দেশের মতো ক্ষমতার পরিবর্তনের সাথে সাথেই অস্থিরতা তৈরি হবে? কেন রাজনীতিবিদদেরকে ইতিহাসের তলানিতে আশ্রয় নিতে হবে? তার কারণ সামাজিক দায়বদ্ধতা অভাব ছিল, সততার অভাব ছিল, ভিশনের অভাব ছিল এবং ইনসাফের অভাব ছিল। এই মেজর অভাবগুলোর কারণেই সমাজ বিশ্বের বুকে আজও বুক উঁচু করে, মাথা উঁচু করে দাঁড়াতে পারল না। এই ধরনের একটা প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী 1979 সাল থেকে তার যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু করে, 79 থেকে শুরু করে 2025 আমাদের এই যাত্রাপথ কখনো আমাদের জন্য মসৃণ ছিল না। দফায় দফায় আমাদের উপরে বিভিন্ন ধরনের অনৈতিক, অন্যায্য বোঝা চাপানো হয়েছে। আমাদের গতি এবং পথকে স্তব্ধ করতে চেষ্টা করা হয়েছে। তার সর্বশেষ আঘাতটি আমাদের উপরে এসেছে বিগত সরকার আমলে 2010 সালের 29 জুন থেকে শুরু করে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত। এই দীর্ঘ পথ পরিক্রমায় জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক আদালতে সাজানো মিথ্যা মামলায় কাউকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, আবার কাউকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমরাই একমাত্র সেই দুঃখ জর্জরিত দল, যেই দলের 1 থেকে 11 জন পর্যন্ত ক্রমান্বয়ে সিরিয়ালি 11 জন নেতাকে দুনিয়া থেকে নিষ্ঠুরভাবে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে,
আমাদের প্রতীকটিও কেড়ে নেওয়া হয়েছে। পুরাটা সময় জুড়ে 15.5 বৎসর আমাদেরকে স্বস্তিতে কোথাও বসতে দেওয়া হয়নি। অফিসগুলা কার্যত তালা মেরেই রাখা হয়েছিল। নিজেদের ঘর দুয়ারে আমরা শান্তিতে থাকতে পারিনি। পিতা পুত্র দুপুরের খাবার খেতে বসেছেন, সেখান থেকে তুলে নিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে। এই সব কিছুর বাস্তব সাক্ষী আপনারা। আমাদের অসংখ্য লোককে খুন করার পাশাপাশি বিপুল সংখ্যক সহকর্মীকে গুম করা হয়েছে। বিগত সরকারের সময় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আরেকটা জঘন্য কলঙ্ক লেপন করা হয়েছে। গুম করে আয়নাগর নামের টর্চার সেল কায়েম করা হয়েছিল। সেখানে বছরের পর বছর আমাদের সহকর্মীদেরকে, অন্যান্য দলের বিশিষ্টজনকে, সমাজের গুরুত্বপূর্ণ লোকদেরকে, আলিম উলামাকে দীর্ঘদিন সেখানে আননোটিসড, আনরেকর্ডেড বন্দি রেখে শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছে। যত লোক এরকম এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের শিকার হয়েছিলেন তারা সবাই ফিরে আসেননি। তাদের অল্প সংখ্যক কেবলমাত্র ফিরে এসেছেন, বাকিদের কোনো হদিস নেই। কোথায় তারা আছেন, আদৌ কি বেঁচে আছেন, তার কোনো জবাব কারো কাছে নেই। 2013 সাল এবং 2021 সাল এদেশের আলিম উলামার উপরে ক্র্যাকডাউন করা হয়েছিল। হেফাজতের সঙ্গত প্রতিবাদে হেফাজতে ইসলামের সেখানে নারকীয় হত্যাকাণ্ড চালানো হয়েছে, আর নিহত মানুষগুলাকে নিয়ে উপহাস করা হয়েছে নির্মমভাবে। দফায় দফায় আলিম উলামাকে জেলে নেওয়া হয়েছে, অপমান অপদস্থ করা হয়েছে। এদেশের সাংবাদিকরাও রেহাই পাননি। যে সমস্ত সাংবাদিক সরকারের অসৎ ইচ্ছা বাস্তবায়নের সঙ্গে হয়নি, তাদের উপরে অত্যাচারের করগ নেমে এসেছে। সাগরণীর ঘটনা এখনো বেদনাদায়ক হয়ে আসছে, তার কোনো কিলকিনারা এখনো হয়নি। এরকম আরো বহু সাংবাদিককে হত্যা করা হয়েছে। এমনকি দেশ থেকে কিডন্যাপ করে পার্শ্ববর্তী দেশে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। এই সমস্ত বেদনাদায়ক ঘটনার সাক্ষী আমাদের প্রিয় বাংলাদেশ এবং বিশ্ববাসী। বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনটি আমরা নিয়েছিলাম সকলের মতোই 2008 সালে। যে শর্তে তখন আমাদেরকে নিবন্ধন দেয়া হয়েছিল, সেই শর্তের কোনো বিচ্যুতি জামাত ইসলামী করে নাই। আমাদের অন্যান্যদের মতোই নিবন্ধনের সাথে সাথে আমাদের দলীয় প্রতীকটিও আমাদের জন্য বরাদ্দ হয়েছিল। নিবন্ধন পরবর্তী একটা নির্বাচনে সেই প্রতীক নিয়ে জামাতে ইসলামী নির্বাচনও করেছে। কিন্তু 2009 সালে দুর্ভাগ্যজনকভাবে সরকারের ইঙ্গিতে একটি বিশেষ মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমাদের নিবন্ধন বাতিল করার জন্য অন্যায্যভাবে, বেআইনিভাবে আদালতে যায়। আদালতও এখতিয়ার বহির্ভূতভাবে এই মামলাকে আমলে নিয়ে একটা মিসক্যারিয়েজ অফ জাস্টিস উপহার দিয়েছেন, ন্যায়ভ্রষ্ট রায় উপহার দিয়েছেন। সেই রায়ের ভিত্তিতে, হাইকোর্টের রায়ের ভিত্তিতে আমাদের নিবন্ধনটি বাতিলের পর্যায়ে চলে যায়। আমরা এর বিরুদ্ধে আপিল করি। সেই আপিল অনেক চড়াই উতরাই, দীর্ঘ আইনি লড়াইয়ের পর 1 জুন 2025 সাল আপিল সেটেল হয় এবং আপিল বিভাগ সর্বসম্মত রায়ে হাইকোর্টের দেওয়া রায়কে অবৈধ এবং বাতিল ঘোষণা করেন। একই সাথে
2013 সালে এই রায় প্রকাশ হওয়ার আগে জামাতে ইসলামীর যে অবস্থা ছিল, তার নিবন্ধন, তার প্রতীক, সেই বিষয়টি সমাধান করার জন্য, দ্রুত সমাধান করার জন্য নির্বাচন কমিশনকে তারা নির্দেশ প্রদান করেন। আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে হলেও আমাদের হারানো অধিকারটা আমাদেরকে ফেরত দিয়েছেন। এই দীর্ঘ আইনি লড়াইয়ে আমরা রাজনৈতিক বন্ধুদেরকে আমাদের পাশে পেয়েছি সমবেত হিসাবে। মিডিয়াও অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের পাশে থেকেছেন। ডিপ্লোম্যাটিক কোরের রেসপেক্টেবল মেম্বার্স, they also assisted us and encouraged us. আমরা এইভাবে সমাজের সংশ্লিষ্ট সকলেই যারা আমাদের এই কষ্টে, শুধু আমাদের এই আইনি লড়াই নয়, আমাদের উপর যত ধরনের জুলুম হয়েছে সেই জুলুমের প্রতিবাদ করেছেন, আমাদের পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন, পরামর্শ দিয়েছেন, দোয়া করেছেন। বিশেষ করে আইনি লড়াইয়ে যে সমস্ত আইনজীবীবৃন্দ নেতৃত্ব দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা আশা করছি অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত এই প্রয়াস এবং এই সংস্কৃতি যদি অব্যাহত থাকে, আগামী দিনে বাংলাদেশে ন্যায়ের চর্চা বাড়বে, অন্যায় এবং অসৎ কাজ সংকুচিত হয়ে আসবে। সম্মানিত সুধীমণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামী তার জন্মলগ্ন থেকে বাংলাদেশকে একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম, মানবিক দেশ হিসাবে গড়ার জন্য তার প্রয়াস চালিয়ে আসছে। বাংলাদেশ জামাত ইসলামী ডেফিনেটলি দুনিয়ার শ্রেষ্ঠতম আদর্শ, কোরআনিক আদর্শের ভিত্তিতেই তার নীতি এবং কর্মসূচি পরিচালনা করে থাকে। আমরা আমাদের প্রিয় দেশকে দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত, ন্যায় এবং ইনসাফযুক্ত, সকলের জন্য দল মত ধর্মের ঊর্ধ্বে উঠে সমান সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার করার লক্ষ্যে আমাদের কাজ আমরা চালিয়ে যাচ্ছি। 5 আগস্টের এই পরিবর্তন বা বিপ্লব না হলে হয়তোবা আজকেও আমরা আমাদের এই অধিকার ফেরত পেতাম না। এই জন্য আমি বিশেষভাবে জুলাই এবং আগস্টের বিপ্লবীদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। জাতিকে মুক্ত করতে গিয়ে, ফ্যাসিবাদের অভিশাপ থেকে মুক্ত করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। আহত এবং পঙ্গু যারা হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার এবং সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত সুধীমণ্ডলী এবং সাংবাদিকদের মাধ্যমে প্রিয় দেশবাসী, এই যারা জীবন বাজি রেখে একটা পরিবর্তনের জন্য লড়াই করেছিল, তারা শুধুমাত্র ফ্যাসিজমকে বিদায় করার জন্য লড়াই করেনি, বরঞ্চ ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ গড়ার জন্য লড়াই করেছিল। আনফরচুনেটলি ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের, যার মধ্য দিয়ে একটি ন্যায্য সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কিন্তু সেই নির্বাচনটি কিভাবে অনুষ্ঠিত হবে? এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে
বাংলাদেশ জামাতে ইসলামীর রয়েছে ঐতিহাসিক একটি অবদান, জাতি যেটা স্মরণ করে এবং এই মুহূর্তে বেশি মনে পড়ে। এই জাতি স্বাধীনতার পর যখন জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারছিল না, একটা স্লোগান ছিল হুন্ডা গুন্ডা ঠান্ডা। এই পর্যায়ে যখন নির্বাচন চলে গিয়েছিল, তখন বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির, অন্যতম ভাষা সৈনিক, ডাকসুর সাবেক জিএস জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তিনি এই অন্ধকার জগৎকে ফর্সা করার জন্য জাতির সামনে কেয়ারটেকার সরকারের ফর্মুলা তিনি দিয়েছিলেন। হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের শাসনামলের পতন হলে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, কার্যত তার দেওয়া ফর্মুলার ভিত্তিতেই অনুষ্ঠিত হয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে বলা হয়ে থাকে এটাই ছিল সবচেয়ে ফেয়ার ইলেকশন। এরপরেও আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজিত হয়েছিল 96 সালের একটা বিশেষ পার্লামেন্টের মাধ্যমে। এর ভিত্তিতে 96 ইলেকশন হলো, 2001 ইলেকশন হলো, এমনকি কিছুটা ব্যতিক্রম ঘটিয়ে 2018 ইলেকশন হলো, কিন্তু তারপরেই শেষ। 9 যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আসার পরে তারা আদালতকে ব্যবহার করে একটা পারভার্টেড রায়ের মাধ্যমে কেয়ারটেকার ব্যবস্থাকে সংবিধান থেকে খতম করে দেওয়া হলো। তাও সেই রায়ে যে রিকমেন্ডেশন ছিল, আওয়ামী লীগ সরকার ওটাও মানে নাই। এই কেয়ারটেকার ব্যবস্থা থাকবে কি থাকবে না, এই নিয়ে আদালতের পক্ষ থেকে অ্যামিকাস কিউরিদের মতামত চাওয়া হয়েছিল। অধিকাংশ অ্যামিকাস কিউরি সেখানে মতামত দিয়েছিলেন এটা থাকা উচিত, বাঞ্ছনীয়। আদালত তার তোয়াক্কা করেনি, না করেই সরকারের অসৎ ইচ্ছা পূরণ করেছে। উদ্দেশ্য ছিল এই ব্যবস্থা নির্মূল করে দিয়ে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশের ক্ষমতার মালিক বানানো। সেই অসৎ উদ্দেশ্যেই, যাতে জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে না পারে, যাতে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি না হয়, সমতল মাঠ তৈরি না হয়, এই জন্যই কেয়ারটেকার ব্যবস্থাকে খতম করা হয়েছিল। এবং কার্যত তারই দুঃখজনক পরিণতি বাংলাদেশ গত 15.5 বছর প্রত্যক্ষ করেছে। আওয়ামী লীগ সরকারের অধীনে 3টি নির্বাচন হয়েছে, সেখানে যেখানে কোনো কেয়ারটেকার ব্যবস্থা ছিল না। 14 সালের নির্বাচনে সবাই আমরা জানি 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটের দিনের আগেই প্রার্থীরা নির্বাচিত বলে ঘোষিত হয়েছিলেন এবং তারা সকলেই ছিলেন আওয়ামী লীগের। এই আসনগুলোতে রাজনৈতিক দলের কাউকেই সেখানে নমিনেশন পর্যন্ত সাবমিট করতে দেয়নি আওয়ামী লীগের লোকেরা, জোর করে তাদেরকে বিরত রেখেছিল। শেষ পর্যন্ত এই নির্বাচনটি বিরোধী দল প্রত্যাখ্যান করেছিল, নির্বাচনে অংশগ্রহণ করেনি। 18 সালে তারা বলল যে আমরা ফেয়ার ইলেকশন দেব। অনেক কূটনৈতিক বন্ধুরা আমাদেরকে বললেন তাদেরকে পরীক্ষা করো তারা ফেয়ার ইলেকশন দেয় কিনা। আর তৎকালীন প্রধানমন্ত্রী বললেন আমি অমুকের মেয়ে, আমি কথা দিলে কথা রাখি, আমি জাতিকে ফেয়ার ইলেকশন অবশ্যই উপহার দেব, আপনারা আমার উপর আস্থা রাখুন। আমাদের আস্থা ছিল কিনা আমি এটা বলতে যাচ্ছি না, কিন্তু রাজনৈতিক দলগুলা কৌশলগত কারণে সেদিন তাদের উপরে আস্থা রেখেছিলেন। সেই আস্থার প্রতিদান তারা দিয়েছিলেন চমৎকারভাবে। ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করার ধৈর্যটুকু তাদের ছিল না, আত্মবিশ্বাস ছিল না। সমস্ত প্রশাসন তাদের নিয়ন্ত্রণে ছিল, মাঠ সাজানো ছিল, পরিবেশ অনুকূলে ছিল। বিরোধী দলের প্রার্থীদেরকে গড় থেকে বের হতে দেওয়া হয়নি। আমাদের দলেরই 12 জন প্রার্থীকে জেলে রাখা হয়েছিল 23 জনের মধ্যে। এরকম বিএনপির বিপুল পরিমাণ প্রার্থীকে জেলে পুরা হয়েছিল, ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। অনেক ভেটেরান রাজনীতিবিদকে
এক পায়ে এক কদম চলে জনগণের কাছে যেতে দেওয়া হয়নি। তাতেও কোনো বিশ্বাস ছিল না সেই নির্বাচনে জেতার। এই জন্য ধৈর্য হারিয়ে আগের রাতেই তারা সামাল দিয়ে ফেলেছেন সবকিছু। সেই নির্বাচনকে জাতি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেছে এই ইলেকশন অফ মিডনাইট, নিশিরাতের ইলেকশন। সম্মানিত বন্ধুগণ, এরপরে 24 আসলো, আরো ভয়াবহ অবস্থা। কোথাও বিরোধী দলকে দাঁড়াতে বা পা রাখার সুযোগ দেওয়া হলো না, সব রাস্তা রুদ্ধ বন্ধ। এই অবস্থায় যে নির্বাচন হয়েছিল সেখানে এখন আর দল এবং প্রার্থী খুঁজে পাওয়া যায় না। তখন আরেকটা বিচিত্র দৃশ্য রাজনৈতিক প্রেক্ষাপটে ভেসে উঠল। আওয়ামী লীগ নিজের দল এবং সিম্বল দিয়ে একজনকে দাঁড় করাইল, আবার দলের ভিতর থেকে আরেকজনকে ইন্ডিপেন্ডেন্ট বা স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড় করালো। এই নির্বাচনকে জনগণ বলেছে আমি এবং ডামির নির্বাচন। আমি মানে আওয়ামী লীগ, ডামি মানে তাদেরই লোক। এই নির্বাচন হওয়ার পরে তারা ঘোষণা দিলেন 41 সাল পর্যন্ত বাংলাদেশ থাকবে তাদের দখলে। আমরা তখন জেলে, অনেকদিন ধরেই জেলে ছিলাম। রাজনৈতিক বন্ধুরা কনফিউশনে পড়েছেন কেউ কেউ, এই জাতির বোধহয় আর কোনো মুক্তির পথ খোলা নেই, দরজা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে কিনা। কিন্তু না, এরকম একটি ফার্সিক্যাল ইলেকশনের পরেই আল্লাহ তাআলা এই জাতিকে মুক্তির রাস্তা দেখাতে শুরু করলেন। আমাদের সন্তান, আমাদের ছেলেমেয়েরা, তারা তাদের একটি মামুলি ছোট্ট অধিকারের দাবিতে রাস্তায় নেমেছিল, কিন্তু সেটাকেও নির্মম কায়দায় দমন করতে গিয়ে এইখানে এই সরকারের পচা শামুকে পা কেটেছে। তারা ধারণা করেছিলেন অতীতের ন্যায্য সঙ্গত সকল আন্দোলনকে যেভাবে গায়ের জোরে তারা দমিয়ে দিয়েছেন, এবারেরটাও তারা সেইভাবে পারবেন, কিন্তু এটি আর হয়ে ওঠেনি। সন্তানদের মা বাবারা, সঙ্গীরা, শিশুরা যখন রাস্তায় নেমে এসেছে যে মরলে পুরা জাতি একসাথে মরব, এটি হবে আমাদের মরণপণ যুদ্ধ এই অক্টোপাসের পেট থেকে বের হওয়ার জন্য, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকারের পতন হয়েছে অপমানজনকভাবে। এবং এই প্রথম বাংলাদেশ লক্ষ্য করল একটা সরকারের পতনের পর সরকারের দায়িত্বশীল নেতৃবৃন্দ দেশে থাকার সাহস করতে পারলেন না। এর আগেও আন্দোলনের মুখে অনেক সরকারের পতন হয়েছে, কিন্তু দেশ ছেড়ে এইভাবে কেউ পালাননি। তাদের অপরাধের মাত্রা কি পরিমাণ ছিল এখান থেকে এটা অনুমান করা যায়। জাতি আশ্বস্ত হয়েছিল, যাক জ্বালাইয়া হলেও গেল, তো এখন দেখা যায় না, যায় না তো লেগেই আছে। ওই পা ভাঙ্গা ল্যাংড়া ভূত এখনো মাঝে মাঝে এসে উকিঝুঁকি দেয়, বিভিন্ন কায়দায় আকারে ইঙ্গিতে অপার থেকে উস্কানিমূলক নির্দেশনা আসে। এই সব নিয়ে আমরা জাতি হিসাবে রাজনীতির একটা বাঁক অতিক্রম করছি। আমাদের দেশে লক্ষ লক্ষ যুবক বেকার এবং তাদের অধিকাংশ শিক্ষিত। শিক্ষিত হয়ে কেন বেকার থাকবে? শিক্ষিত লোকগুলা তো 1 মিনিটের জন্য বেকার থাকার কথা না। এর মূল কারণ হলো জাতিকে মূর্খ বানায় রাখার জন্য, জাতিকে চোখের আলো কেড়ে নেওয়ার জন্য যেই রকম শিক্ষা দরকার ছিল 15.5 বৎসরে সেই শিক্ষা, সেই কুশিক্ষাই তারা জাতিকে দিয়েছে। এই জন্য আমাদের যুবকদেরকে এখন বেকারত্বের অভিশাপ বুকে নিয়ে এখান থেকে ওখানে ছোটাছুটি করতে হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী একটি ন্যায় বিচার নির্ভর সমাজ গড়তে চায়, যেই সমাজে দেখা হবে না কোন লোকটি কোন ধর্মের, কোন বর্ণের, কোন রঙের, এটা দেখা হবে না, কোন ভাষার। তিনি বাংলাদেশের নাগরিক, অতএব এটাই তার পরিচয়। তিনি একজন নাগরিক হিসাবে সকল নাগরিকের মতো সংবিধানে দেওয়া তার পূর্ণ অধিকার তিনি ভোগ করবেন। এটা আর আমরা শুনতেই চাই না। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ধর্মের উপাসনালয় প্রোটেকশন দেওয়ার জন্য বিশেষভাবে ব্যবস্থা নিতে হবে।
কেন এটা হবে? রাজনীতির দৃশ্যপট পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। গণতান্ত্রিক সমাজের এটাই সৌন্দর্য। একবার একদল শাসন করবে, জনগণ তাদের শাসন বিবেচনায় নেবে, নিয়ে যদি ভালো মনে করে আবার আনবে, যদি ভালো মনে না করে তাহলে তাদেরকে বদলাবে, যাদেরকে ভালো মনে করে তাদেরকে সুযোগ দেবে। যারা বিরোধী দলে যাবে তারা ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করবে, সরকার ভুল করলে শুধরাবে, ধরে দিবে, যদি তারা না শুধরায় প্রতিবাদ করবে, প্রতিবাদের ভাষা না বুঝে প্রতিরোধ করবে। এটি হচ্ছে বিরোধী দলের কাজ। কিন্তু আমাদের সংস্কৃতিতে এটা গড়ে ওঠেনি। আমরা পাশ করলে বলি নির্বাচন শতভাগ সুষ্ঠু, আর আমরা ক্ষমতায় না যেতে পারলে আমরা বলি যে এই নির্বাচন দুষ্ট। এটা মানি না। এবং সাথে সাথে এটাও বলি যে একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না সরকারকে। এই ইতিহাসও বাংলাদেশে আছে, এবং এটি আওয়ামী লীগ করেছে, অন্য কেউ করে নাই। সম্মানিত ভাইরা, এইভাবে ইতিহাসের সিঁড়ি বেয়ে আস্তে আস্তে আমাদের দেশ এগিয়ে চলছে। আমাদের এই যে যুব সমাজ বুক চিতিয়ে লড়াই করলো, জীবন দিল, পঙ্গু হলো, দুই চোখ নাই, দুই হাত নাই, দুই পা নাই, এক হাত নাই, এক পা নাই, মেরুদণ্ডে বুলেট নিয়ে বাসায় কিংবা হাসপাতালের বেডে অবশ হয়ে প্যারালাইজড হয়ে পড়ে আছে। এদের চাহিদাটা কি? খুব বড় নয়। এদের চাহিদা ছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ডিসপ্যারিটি এনিওয়্যার ইন দ্য সোসাইটি। আমরা ন্যায় বিচার চাই, এবং আমরা কোনো বৈষম্য সমাজের কোথাও দেখতে চাই না। যদি এটা নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে সরকারের প্রধান যিনি, তার ঘোষিত সময়ের ভিতরে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, যেখানে জনগণ ভোট দিবে এবং ভোটের যথাযথ প্রতিফলন দেখতে পাবে। এই ভোট নিয়ে কেউ কোনো ইঞ্জিনিয়ারিং করার দুঃসাহস দেখাবে না। এই মুহূর্তে আমি গভীর কৃতজ্ঞতা জানাতে চাই দেশে এই পরিবর্তনে, দেশের ভিতর থেকে আমরা যারা লড়েছি, সমান তালে আমাদের সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারাও লড়াই করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের বেশিরভাগই, তাদের না আছে এনআইডি, না আছে ভোটের তালিকায় নাম। এই জন্য আমাদের অত্যন্ত বলিষ্ঠ, ন্যায্য, স্বচ্ছ, স্পষ্ট দাবি, বিদেশে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশিকে ভোটের অধিকার তাদেরকে দিতে হবে। এই তালিকাভুক্ত তাদেরকে অবশ্যই করতে হবে, এবং এটা খুব দুঃসহ ব্যাপার নয়, দীর্ঘদিনের এটা কোনো সাধনার প্রশ্নও নেই, এখানে শুধু সদিচ্ছার ব্যাপার। ইসি কথা দিয়েছেন তারা এটা করবেন, কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা উদ্বিগ্ন। যদি 1,10,00,000 প্রবাসী ভোটারদেরকে বাদ দিয়ে, ইগনোর করে বাংলাদেশ আগানোর চেষ্টা করে, এই বাংলাদেশ সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ তাদের সংখ্যা যাই হোক, তাদের রক্ত পানি হয়ে ফুটা ফুটা যে ঘাম জড়ে, সেই ঘাম থেকে তারা যে বৈদেশিক মুদ্রা অর্জন করেন, তাদের পাঠানো বৈদেশিক মুদ্রায় বাংলাদেশের অর্থনীতির চাকা চলছে। মুখে বলবো রিমিটেন্স যোদ্ধা, আর সেই যোদ্ধাকে দিব না তার অধিকার, এটি তাদের সাথে এক ধরনের নির্মম উপহাস। আমরা এটার পরিসমাপ্তি দেখতে চাই। আমরা দেখতে চাই তাদের ভোটের অধিকার নিশ্চিত করা হয়েছে, এবং যোদ্ধা হিসেবে আরো যা তাদের পাওনা সেটাও তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে বাংলাদেশের অর্থনীতি আরো নতুন একটা ডাইমেনশনে গতিতে চলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি তাদেরকে উপেক্ষা, অগ্রাহ্য, অপমান করা হয়, তাহলে তার করুণ পরিণতির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা এটা চাই না। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাদের এই ন্যায্য অধিকারের পক্ষে আমাদের অবস্থান সুদৃঢ়, স্পষ্ট, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা এখানে কোনো কম্প্রোমাইজের পক্ষে নাই, এটা করতেই হবে। এবং ইসি যেন দ্রুত কার্যকর পদক্ষেপ নেয় সেটা আমরা আশা করব। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশকে নিয়ে মোটা দাগে
বাংলাদেশ জামাতে ইসলামী যে চিন্তা করে সেটা আপনারা রিফ্লেকশন দেখছেন এখানে ডিসপ্লে বোর্ডগুলোতে। আমি নতুন করে এটা বলে আর আপনাদের সময়ের অপচয় করতে চাচ্ছি না। তবে আমাদের একটা বিষয় অবস্থান একেবারেই স্পষ্ট সবগুলার মতো, এটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি, সমাজ, সংস্কৃতি, আমাদের সার্বভৌমত্বের উপর আমরা কোনো ধরনের আধিপত্য কারো মেনে নেব না। এই ব্যাপারে আমাদের অবস্থান একেবারেই জিরো টলারেন্স। অবশ্যই বিশ্বসভার বাংলাদেশ একটি সদস্য রাষ্ট্র। আমরা সকল সদস্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে। আমরা সবাইকে সম্মান জানাতে চাই, তাদের ন্যায্য পাওনা আমাদের কাছে যা আছে তাও দিতে চাই, কিন্তু বিনিময়ে আমরাও সম্মান চাই। তারাও যেন আমাদের প্রতি সম্মান প্রদর্শন করেন, আমাদেরও যা ডিউ, যা পাওনা সেটা যেন তারা আদায় করেন, সে দেশ যেটাই হোক। বিশেষভাবে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে সৎ সম্পর্ক রক্ষা করে চলার পক্ষে। আমরা আশা করব স্বাধীন বাংলাদেশের জনগণের এই অ্যাসপিরেশনকে তারা রেসপেক্ট করবেন সবাই। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশ জামাতে ইসলাম ইনশাআল্লাহ আমরা আশা করছি হাইকোর্টের রায়ের মাধ্যমে অতি দ্রুতই অফিসিয়ালি আমরা আমাদের নিবন্ধন ফিরে পাব এবং সেই সাথে আমাদের প্রতীকও ইনশাআল্লাহ আমরা ফিরে পাব। দুর্ভাগ্যজনক, হাইকোর্টের রায় দিয়ে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, আর বুশ সভার বক্তব্য দিয়ে আমাদের প্রতীক খেয়ে ফেলা হয়েছে। ওই বুশ সভায় যারা অংশগ্রহণ করেছিলেন আমাদের প্রতীকটা তারা হজম করে ফেলেছেন, যেটা ছিল বেআইনি, এখতিয়ার বহির্ভূত। আর তখনকার নির্বাচন কমিশন নিজেদের দায়িত্বের কথা ভুলে গিয়ে একটা অন্যায্য পরামর্শকে তারা কার্যকর করে আমাদেরকে বঞ্চিত করেছেন। বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রত্যাশা তারা যেন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করেন। আমরা কারো কাছে কোনো ফেভারিজম চাই না, কিন্তু কারো প্রতি কোনো ডিসফেভারিজম আমরা দেখতে চাই না। তারা যে জায়গাটায় বসেছেন এটা আমানতের জায়গা, সম্মানের জায়গা, বিশ্বস্ততার জায়গা এবং জাতিকে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জায়গা। আমরা আশা করব তারা তাদের সম্মান নিজেরা রক্ষা করবেন। তারা যদি তাদের সম্মান রক্ষা করে চলেন, বাংলাদেশ জামাতে ইসলামী তার সঙ্গত অবস্থান থেকে সকল প্রকার সহযোগিতা তাদেরকে দেবে। কিন্তু যদি এখানে কোনো ব্যতিক্রম আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই সে দায়িত্ব আমরা পালন করব, আমরা চুপ থাকবো না। তবে আমরা আশা করতে চাই যে তারা সঙ্গত দায়িত্বটাই পালন করবেন। আগামীর বাংলাদেশ সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক, মানবিক, দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, সেটা আমরা দোয়া করি। যুব সমাজের প্রতি আমাদের কমিটমেন্ট, আমরা তোমাদেরকে এই দেশ গড়ার কারিগর হিসাবে দেখতে চাই এবং কারিগর হিসাবে তোমাদেরকে গড়ে তোলার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই। প্রিয় দেশবাসী এবং আজকের এই সুধীজন, আরেকবার আমাদের সঙ্গে থাকার জন্যে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। একটি ন্যায্য, গণতান্ত্রিক, আদর্শিক মূল্যবোধে উজ্জীবিত একটি দেশ গড়ার চলমান অভিযাত্রায়, সংগ্রামে আমরা আবারও আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, পরামর্শ দিবেন, দোয়া করবেন, আমাদের ভুল হলে সমালোচনা করবেন, ভুল ধরিয়ে দিবেন। আমরা ঋণী থাকব। বাংলাদেশ জামাতে ইসলামী উপকৃত হবে, তার চাইতে বড় কথা দেশ উপকৃত হবে। আল্লাহ প্রিয় বাংলাদেশকে হেফাজত করুন। প্রত্যাশার একটা বাংলাদেশ গঠনে এই জাতিকে আল্লাহ সাহায্য করুন। আগামীতে আর যাতে কোনো ফ্যাসিবাদের কবলে এই দেশ না পড়ে, তার থেকে আল্লাহ তাআলা এই জাতিকে রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thanks to all our respected
guests, those who came from the diplomatic corps. Assalamu alaikum.